কমরেডস ও বন্ধুগণ, 2024 সালের শারদ যুব শক্তির যে আনুষ্ঠানিক প্রকাশের কর্মসূচি, আমরা সেই কাজ শুরু করব। আজকের এই সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করতে আমি ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি কমরেড শুভজ্যোতি সাহার নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। কমরেডস, আমাদের যুব শক্তি শারদ 2024 1431 সালে আমাদের যুব শক্তির যে শারদ, তার আনুষ্ঠানিক প্রকাশ হবে। এই প্রকাশের আগেই আমরা এই সময়ের মধ্যে যারা প্রয়াত হয়েছেন সকলের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নিরবতা পালন করব। এই যুবশক্তি শারদের আনুষ্ঠানিক অনুষ্ঠানে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী, এবং উপস্থিত আছেন আমাদের সংগঠনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমক পরাগ ভট্টাচার্য। আমাদের এই যুবশক্তি পত্রিকা শারদে অসংখ্য লেখক যারা লেখা দিলেন, আমাদের এডিটোরিয়াল বোর্ড যারা এই যুবশক্তি পত্রিকাকে ছাপানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করলেন, ও আমাদের এই যুবশক্তি পত্রিকাকে পরিচালনা করার জন্য যারা সাহায্য সহযোগিতা করছেন, সকলকে আমরা সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, একদিকে আর্যিকরের ঘটনা, প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষের উপরে আক্রমণ, যুবদের কাজ না পাওয়ার যন্ত্রণা, তার সঙ্গে গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, সব মিলিয়ে একটা অস্থির এবং জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে এই সময় যাচ্ছে। আমাদের এই পত্রিকাকে সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে চাইছি। মানুষের কথা, যুবকের কথা, সাধারণ যুবকের কথা আমাদের পত্রিকার মধ্যে আমরা লড়াই আন্দোলনের কথাকে ফুটিয়ে তুলতে চাইছি। তাই সকলের কাছে আহ্বান জানাবো, আসুন এই যুব শক্তিকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সাহায্য চাইব। আর গোটা দেশ এবং গোটা রাজ্য জুড়ে যে লড়াই শুরু হয়েছে, যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে যে সমস্ত অংশের মানুষ আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আমরা সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাই আমরা বলছি যে প্রতিটা সময়ে, প্রতিটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে বিরাট যুদ্ধ, এই যুদ্ধ আমরা একা লড়তে পারবো না। এই যুদ্ধে লড়ার জন্য আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, ডাক্তার, আইনজীবী, সকলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমরা সেই সাহায্য সহযোগিতা নিয়েই আমরা আগামী দিনের পথ চলতে চাই। এই যুবশক্তির শারদের আনুষ্ঠানিক প্রকাশের এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত। সভাপতি, এখানে উপস্থিত কমরেডস এবং বন্ধুগণ, এই শারদ যুব শক্তির যে আনুষ্ঠানিক প্রকাশ, সেই প্রকাশের কর্মসূচিতে আমি প্রথমেই যুব শক্তির সম্পাদক মন্ডলীর সদস্য, ডিওয়াইএফআই এর কমরেডরা, গণশক্তি প্রিন্টার্সের যে কর্মীরা, তাদের
সহায়তা ছাড়া আমরা এই সময়ে এই পত্রিকা প্রকাশ করতে পারতাম, তাদের সকলকেই ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এই সময়টা কেমন সেটা আমাদের কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু সময় যেরকমই হোক, সেই সময়ের দাঁড়িয়ে আমরা যারা এই সময়ের বেঁচে থাকা মানুষ, তারা কিভাবে সেটার রিয়াক্ট করছি, কিভাবে সেটাকে গ্রহণ করছি বা কিভাবে সেটাকে বর্জন করছি, সেইটা আসলে নির্ভর করে যে আমরা নিজেরা মানুষ হিসেবে কতখানি তৈরি হতে পেরেছি। চারপাশে এরকম ঘটনা যা ঘটছে, এটা আমাদের কিছুদিন আগে অব্দি ধারণা ছিল না যে ঘটনা এরকম ঘটবে, কিন্তু যখন ঘটনা এরকম ঘটে আর সেই ঘটনা ঘটানোর পিছনে লোকগুলোকে আড়াল করার চেষ্টা হয়, স্বৈরাচার সেই চেষ্টা করে, তখন যারা উল্টো দিকে আমরা থাকি, ওই 1% স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে 99% মানুষ যে থাকি আমরা লড়াইতে, আমরা কি করতে পারি, আমাদের নিজস্ব ক্ষমতা কতটা, আর গত 13 বছর ধরে জমতে থাকা এই ক্ষোভ আস্তে 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 আগ্নেয়গিরির লাভা উৎগীরণের মতো রাস্তায় নেমে পড়লে শাসক কতটা কেঁপে যেতে পারে, নড়ে যেতে পারে, সেটা এই সময় তার প্রকৃষ্ট উদাহরণ। যত শাসক বিব্রত হবে, যত তার নার্ভ ফেল করবে, তত সে আক্রমণ করবে, আর যত শাসক আক্রমণ করবে, সেই ইতিহাসের শিক্ষা আমরা যা পেয়েছি, বর্তমানে সেই শিক্ষাকে আমরা কার্যে রূপান্তরিত করছি। কখনো নৈহাটি, কখনো মাথাভাঙা, কখনো স্বাস্থ্য ভবন, কখনো পটাশপুর, কখনো জয়নগর, কখনো আরজিকর, প্রতিটা ঘটনায় প্রতিবাদের পাল্টা স্রোত সেটা শাসককে শুধু বিব্রত করছে না, শাসকের কার্যত পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে। ফলে শাসক আরো বেপরোয়া, কিন্তু তারা চায় যে গোটা শহরে তার আশেপাশে শুধু তার ঠিক করে দেওয়া পদ্ধতি মেনে বাকি সব কাজ হবে। তাহলে কাউকেই এই আমাদের সকলেরই এই পশ্চিম বাংলায়, ভারতবর্ষে এতদিন হয়ে গেছে, কাউকে আমরা কখনো উৎসবে ফেরার ফতোয়া, প্রতিবাদ করার ফতোয়া এগুলো করতে দেখি। প্রতিবাদ না করার ফতোয়া আমরা প্রচুর দেখেছি, কিন্তু এই আন্দোলনের একটা বিরাট প্রাপ্তি এই সময়ের পাওয়া নতুন নতুন স্লোগান। এই যে বইটা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব, এই আন্দোলন থেকে উঠে আসা স্লোগান যে আসলে আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। ওই যে ছোট্ট মেয়েটা ঘামতে ঘামতে তার আর 5টা বন্ধুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে। কত হাজারে হাজারে লাখো লাখো মানুষ ওই স্লোগানে তাদের বুকটা মুছড়ে উঠেছিল এবং তারা ওই দিন রাতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদের জন্য। তার হিসেব আমাদের করার দরকার নেই, কিন্তু শুধু আমরা জানি দুটো কথা। এক, এই স্বৈরাচার, এই শাসন ব্যবস্থা সে গোটা পশ্চিম বাংলার সমস্ত ফুল ঝরিয়ে দিতে পারে, কিন্তু প্রতিরোধের বসন্ত আশা থেকে সে আমাদের কাউকে আটকাতে পারবেন না। আর এই যে স্রোত শুরু হয়েছে, সাধারণ মানুষের পথে নামার স্রোত, রাস্তায় নামার স্রোত, এই ফতোয়া দিয়ে, এই জোর করে কাউকে শাসক তার মতো করে, তার ছকে, তার মাপে আটকানোর মতো চেষ্টা করতে পারবে না। হাতরাস হতে পারে, উন্নাও হতে পারে, কাঠুয়া হতে পারে, হাসকালি হতে পারে, প্লাস্টিক হতে পারে, আরজিকর, জয়নগর, যা কিছু হতে পারে। সাধারণ মানুষ যখন জোট বেঁধে নিয়েছেন, তখন এই রাজ্যের, এই দেশের যে অন্ধকারময় অবস্থা, সেই অন্ধকারের অবস্থাকে উল্টো দিকে স্রোতে ফেরানোর জন্য সাধারণ মানুষের যে লড়াই, সেই লড়াই থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাকে আমরা এই শারদ যুব শক্তির মধ্যে ধরার চেষ্টা করেছি। সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা, যে ওইটা পড়ে, যে 4টে শব্দ 5টা লেখা পড়ে আমার মাথার মধ্যে, আমার মগজের মধ্যে কোনো একটা জিনিস আটকে যাবে এবং ওইটা আসলে আগামীকাল সকালে আমি রাস্তায় লিখবো লড়াইয়ের স্বাক্ষর হিসেবে। এই বৃহত্তমার লড়াইয়ের স্বাক্ষর গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে শারদ যুব শক্তি তার ভাগের লড়াইটুকু লড়ে যাবে, এই আশা ভরসা নিয়ে আগামী দিনে লড়াইয়ের রাস্তায় আপনাদের সকলের সাথে দেখা হওয়ার প্রত্যয় জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন বলবেন আমাদের সংগঠনের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। জাতির সভাপতি ডক্টর পবিত্র গোস্বামী, আমাদের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক নবরাজ ভট্টাচার্য, যুবশক্তির এডিটোরিয়াল বোর্ড, তার সম্পাদক কমরেড কলতান, আপনারা, আমার একজন
তিনটে কথা। প্রথম, এডিটোরিয়াল বোর্ড, ডিওয়াইএফআই, গণশক্তি, তার সাথে যারা লিখলেন, আর বই লেখা জমা করার পর থেকে তা কালেক্ট করে গণশক্তিতে নিয়ে যাওয়া, ছাপিয়ে নিয়ে আসা, প্রুফ দেখা, বেঁধে গাড়িতে তুলে দিয়ে আগামী কয়েকদিনের মধ্যে যে কমরেডরা গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন, সেই সবাইকে বিরাট প্রতিবাদে এবং এই কাজে যুক্ত থাকার জন্য তাদেরকে অভিনন্দন। এবং আজকের আমাদের এই শারদ যুব শক্তির যে আনুষ্ঠানিক প্রকাশ, সেই মঞ্চ থেকেও গোটা রাজ্য জুড়ে, এই গোটা পশ্চিমবঙ্গে আরজিকর সহ গোটা রাজ্য জুড়ে যে বাংলায় নির্যাতনের প্রতিদিনের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে যারা যেখানে যেভাবে লড়ছেন, প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যারা লড়ছেন, তাদেরকে আমরা এখান থেকে সমর্থন এবং সংহতি জানাচ্ছি। উৎসব চলবে। আমাদের প্রতিবারই শারদ যুবশক্তির আনুষ্ঠানিক প্রকাশ হয়, বই বেরোয়, সেই বইয়ের একটা আলাদা গুরুত্ব এবং যুবশক্তি সেই কাজ নিজেদের পরিচালনা করে এবং দক্ষতার সাথে মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দেয়। এবারের শারদ আমাদের কাছে প্রতিবাদের ভাষা, প্রতিবারই থাকে, কিন্তু এবারের শারদ আমাদের কাছে যেন নতুন করে একটি হাতিয়ার। পশ্চিমবঙ্গ উৎসব আর প্রতিবাদকে আজকের দিনে নয়, বহুদিন আগের থেকে মেলাতে যান। এ বাংলায় যেদিনকে বাংলাকে ভাগ করার চক্রান্ত হয়েছিল, সেদিন প্রতিবাদ করব বলেই রাখি বন্ধন হয়েছে। ফলে প্রতিবাদের জন্যই এখানে উৎসব হয়। তাহলে আমাদের কাছে উৎসব আর প্রতিবাদ যা মানুষের বেঁচে থাকার জন্যে, তাদের মানের জন্য, সম্মানের জন্য, সেটা আলাদা না। আমার দ্বিতীয় কথা শেষ। এই লড়াইয়ে আজকের দিনে গোটা রাজ্যের সাধারণ মানুষ সহ ডাক্তার বাবুরা এবং সব অংশের মানুষ, প্রগতিশীল, চেতনা সম্পন্ন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, তারা যে লড়াইটা দিচ্ছেন এবং শাসকের চোখ রাঙানির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, এই শেষের দুটো শব্দ যখন লড়াইয়ে যুক্ত হয়, তখন দীর্ঘদিন ধরে একটি বাম রাজনীতির একটা নির্দিষ্ট অভিমুখ সম্পন্ন আমাদের বাম যুব গণসংগঠন ডিওয়াইএফআই এবং যুবশক্তি, তার যে লড়াই, সেই লড়াইকে অথেন্টিকেশন দেয়। ফলত এই লড়াই চলবে। এই লড়াই একদিন দুদিনের নয়, এই লড়াই সমাজটাকে পাল্টে দেবার জন্য, বদলে দেবার জন্য। তাই আমার শেষ এবং 3 নম্বর কথা, যেমন আমরা শারদ এই সময়কালে আমাদের যারা নিয়েছেন তাদের কাছে পৌঁছে দিয়েছি, যারা লিখেছেন তারা প্রতিবাদ স্বরূপই লিখেছেন, আজকে যারা তার আনুষ্ঠানিক প্রকাশ করবেন তারাও তার প্রতিবাদ স্বরূপই করবেন। এবং আজকের এই শারদকে আমরা আর্থিকরের নির্যাতিতা, তার যে বিচার পাওয়ার লড়াই, সেই লড়াইয়ের আঙ্গিকেই এবং সেই লড়াইকেই আমরা এটাকে দিতে চাইছি আমাদের এবারের শারদ। এবং সেই ক্ষেত্রে এ লড়াই আগামী দিনেও চালাতে হবে। সেই চালানোর জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আরো একবার, যারা আমাদের কথা আজকে শুনছেন বা পরে শুনবেন, তাদের কাছে আমাদের কথা যে পুজোর 4টা দিন, এই দুর্গাপূজা এবং শারদের এই গোটা মাসটা জুড়ে যা আমাদের কাছে উৎসব আছে, যা আমাদের কাছে পার্বণ আছে, সেই উৎসব এবং পার্বণের দিনগুলোতে আমাদের প্রতিবাদ যাতে আমাদের বাড়ির দেওয়ালে, আমাদের পাড়ার মোড়ে, আমাদের গলাতে থাকে। এ পশ্চিমবঙ্গ যে নতুন বাংলাকে দেখছে, সেই নতুন বাংলার যার পুরনো ঐতিহ্য আছে, সেই পুরনো ঐতিহ্যের উপর দাঁড়িয়ে নতুন বাংলার, প্রতিবাদী বাংলার যে চিত্র, যে স্বরূপ, সেই স্বরূপটাকে আমাদেরকেও এই আগামী কটা দিনে বজায় রাখতে হবে। সেই আশা আপনাদের সবার কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। ওনাকে সংগঠনের পক্ষ থেকে এখন অভিনন্দন জানাবেন। আমাদের এডিটোরিয়াল বোর্ডের যারা সদস্য আছেন তারা, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পল্লবী, বিকাশ, শুভম আর যারা আছেন এডিটোরিয়াল বোর্ডের সদস্য।
যুবশক্তি আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমন্ত রায় ভট্টাচার্য রয়েছেন, ওনাকে অভিনন্দন জানাবেন আমাদের এডিটর বোর্ডের সদস্যরা। এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবেন আমাদের ইউআইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমন্ত রায় ভট্টাচার্য। সাথী সভাপতি কমরেড ধ্রুব, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামী। তিনি অবশ্যই বর্তমানে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে নাগরিক সমাজের আন্দোলনের একজন অন্যতম মুখ। এছাড়াও মীনাক্ষী পদদান সহ বিকাশ সহ আপনারা যারা এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুধু আপনাদেরকে জানাচ্ছি এমনটা নয়, যারা আরজিকর ঘটনায় এবং এই পরবর্তী প্রায় 2 মাস ধরে রাস্তায় নেমে আন্দোলন করছেন সেই সমস্ত জুনিয়র ডক্টর এবং যারা সিনিয়র ডক্টর, তাদের সবাইকে, যে সমস্ত স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, এখনো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, প্রতিবাদের ভাষাকে সোচ্চারিত করছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই জানাচ্ছি। কারণ এই লড়াই আন্দোলন আমাদের দেশে প্রতিবাদকে একটা অন্য রূপে সকলের সামনে হাজির করেছে। পদদান এবং মীনাক্ষী বলছিল, ধ্রুব বলছিল, এটা অত্যন্ত কঠিন সময় বলছে, আমরা এই সময় দাঁড়িয়ে অতিক্রম করছি। কঠিন সময় শুধু আমাদের এই কলকাতা বা আমাদের রাজ্যের মানুষের জন্য নয়, এই কঠিন সময় সারা দেশের মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। আসলে আমরা যখন আজকে এখানে যুবশক্তির পত্রিকার উদ্বোধন করছি, তখন আমরা কেউ জানি না যে এখন সেই প্যালেস্টাইনে বা গাজাতে বা বেইরুটে কতজন শিশু বা কতজন মানুষ সেখানে প্রাণ হারাচ্ছে। আরো আমরা সেটাও জানি না যে আমাদের দেশে বিভিন্ন অস্ত্র কারখানাতে সে সমস্ত যুদ্ধাস্ত্রগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো আমাদের দেশের সরকার ওই ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে। আমাদের দেশ থেকে ওই মারণাস্ত্র ইসরায়েলে পৌঁছে গিয়ে তারা সেটাকে প্যালেস্টাইনে বা গাজাতে ব্যবহার করছে, আর শত শত হাজার হাজার শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হাসপাতাল ভেঙে পড়ছে, আবার কেউ কেউ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে আমরা যারা যুব আন্দোলনটা করি, আমরা দেখেছি যে একটা চাকরির জন্য, একটা কাজের জন্য আমাদের কাছে ঠিক কতটা কঠিন হয়ে উঠেছে। তাই তো দেশে আমাদেরকে দেখতে হয়, কদিন আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে দিয়ে 62 জন পিওনের পদে নিয়োগ করা হবে। তারা সেখানে ফর্ম ফিল আপ করলেন, নিয়োগপত্র পূরণ করে আবেদন করলেন। যারা করলেন তাদের মধ্যে 3700 জন যারা পিএইচডি শেষ করেছেন, 28,000 যারা পোস্ট গ্রাজুয়েট শেষ করেছেন, 50,000-এর বেশি যারা গ্রাজুয়েট হয়েছেন। এটাই আমাদের ভারতবর্ষের প্রকৃত অবস্থা কাজের ক্ষেত্রে দাঁড়িয়েও। আসলে এমন একটা মতাদর্শ সারা পৃথিবী এবং আমাদের দেশ জুড়ে তারা আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন তাদের নখ দাঁত বিকৃত মুখ নিয়ে সমাজের বুকে আঁচল কাটবার চেষ্টা করছে, যেখানে শুধুমাত্র ব্যক্তিকে চেনাও, সমষ্টিকে বাদ দিয়ে দাও। এই কদিন আগে একটা গল্প পড়ছিলাম, তো সেই গল্পটা দেখছিলাম যে একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা লেখা পড়ছিলাম। তো সেখানে একটা পড়ছিলাম যে একটা দৌড় প্রতিযোগিতা আন্তর্জাতিক মানের, সেখানে অ্যাথলিটরা নেমেছে। তো যিনি সবার আগে দৌড়চ্ছেন তিনি কেনিয়ার একজন অ্যাথলিট, তার নাম অ্যাবেল মুতাই। আর আরেকজন ঠিক তার পেছনে দৌড়চ্ছেন, তিনি স্পেনের একজন ইভান ফার্নান্ডেজ। তো দৌড় যখন প্রায় শেষের দিকে, তখন কেনিয়ার সেই অ্যাবেল মুতাই তিনি বুঝতে পারছেন না যে ফিনিশিং লাইনটা ঠিক কোথায় আছে। তিনি ওই চিৎকার চেঁচামেচি দর্শকদের সবকিছু মিলিয়ে একটু খেই হারিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন না। আর পেছন থেকে ইভান ফার্নান্ডেজ তাকে বলছে যে তুমি দৌড়ো, তুমি দাঁড়িয়ে পড়ছো কেন, কারণ এখনো ফিনিশিং লাইনটা আসেনি। কিন্তু সে স্প্যানিশ ভাষায় বলছে, কেনিয়ার সেই অ্যাথলিট সেই ভাষা বুঝতে পারছে না। সেই কথা শুনে সে আরো দৌড়তে গিয়েছে। আর যখন প্রায় ফিনিশিং লাইন
শেষ হতে যাচ্ছে তখন যিনি সেকেন্ডে দৌড়চ্ছিলেন তিনি ওই অ্যাবেল মুতাইকে জোর দিয়ে ধাক্কা দিয়ে ফিনিশিং লাইনটা হচ্ছে ক্রস করিয়ে দিয়েছেন। আর সারা পৃথিবীর সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল। তারা ইভান ফার্নান্ডেজকে এই দৌড় শেষ হওয়ার পর প্রশ্ন করছে যে আপনি এই কাজটা করলেন কেন। তিনি যতবার বোঝাবার চেষ্টা করছেন যেটা তো আমার কর্তব্য, ও তো হচ্ছে কোনো কিছু একটা বুঝতে না পেরে দৌড়ে স্পিড কমিয়ে দিয়েছিল, কিন্তু ওই তো হচ্ছে প্রকৃত প্রথম হচ্ছিল, কারণ আমি ওকে ওই সময়ের মধ্যে টপকাতে পারতাম না। যতবার ইভান সেই কথা বলবার চেষ্টা করছেন, কিন্তু সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে আপনি এটা কেন করছেন। আসলে সফলতাও যে সামাজিক হতে পারে এরই মতাদর্শ আর এখন আমাদের পৃথিবী জুড়ে বা আমাদের দেশ জুড়ে বা আমাদের রাজ্য জুড়ে কোথাও হয় না। আর ঠিক এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের বামপন্থীদের লড়াই, আমাদের ডিওএফআই এর লড়াই আমরা প্রতিদিন হচ্ছে করে চলেছি। আর আমাদের রাজ্যের কথা আপনারা তো জানেন কি চলছে। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই আপনাদেরকে, যে এই আরজি করের ঘটনা আপনারা জেনে গিয়েছেন যে শুধুমাত্র আমাদের রাজ্য বা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের দেশের সীমা অতিক্রম করে প্রতিবাদের ভাষা আজকে সারা পৃথিবী জুড়ে সঞ্চারিত হচ্ছে। আমরা যারা একটু ওই সর্বভারতীয় স্তরে কাজ করবার সুযোগ পাই, একটু অন্যান্য বিভিন্ন যুব সংগঠনের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। ওই কদিন আগে ওই ইসরায়েলের কমিউনিস্ট পার্টির যে যুব সংগঠন তার নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছিল বসে। প্যালেস্টাইনে আমাদের যে কমরেড রয়েছে স্বামী, সে এখন সিডনিতে আশ্রয় রয়েছে, সে আমাকে ফোন করেছিল, বলো তোমাদের আরজি কর নিয়ে কি হচ্ছে তোমরা একটু আমাদেরকে জানাও। তাদেরকে ঘটনা বলছি, তাদের নিজের দেশের মাটিতে তারা হচ্ছে লড়াই করছে, কিন্তু তারাও আমাদের আরজি করের ঘটনা নিয়ে উদ্বেলিত হয়েছে। এখনো সারা পৃথিবী জুড়ে সব জায়গায় হচ্ছে। এই দুদিন আগেও আমরা দেখলাম যে ব্রিটেনের একজন পার্লামেন্টের সদস্য তিনি পর্যন্ত মুখ খুলেছেন, প্রতিবাদে এসে সামিল হয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই লড়াইটাও কিন্তু খুব সহজ লড়াই নয়, কারণ এই লড়াইটা হচ্ছে কঠিন লড়াই। এটা শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে লড়াই নয়। আমাদের প্রশ্ন উঠছে যে একটা ঘটনা ঘটাবার পর কেন পুলিশ হচ্ছে যাকে প্রথমে অ্যারেস্ট করলো, এখনো তো অনেকে গ্রেপ্তার হওয়ার বাকি রয়েছে, সমস্ত কিছু সামনে আসা বাকি রয়েছে। আমরা এখনো ধৈর্য ধরে হচ্ছে অপেক্ষা করছি যে কবে সমস্তটা সামনে আসবে, শাস্তি হবে। যতদিন পর্যন্ত না শাস্তি হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। তারপরেও লড়াই চলবে আমাদের এই সমাজটাকে বদলানোর। তার কারণ সমাজকে বদলাতে না পারলে সমস্ত রকম মুক্তি হচ্ছে আমরা কখনো পেতে পারবো না। কিন্তু প্রথম যখন কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করলো, যাকে গ্রেপ্তার করলো তিনি যে হচ্ছে পুলিশেরই একজন সিভিক, সে কথা তারা উচ্চারিত করলো না। এবং সে যে বাইকটা চড়ে, সেই বাইকটা যে হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের নামে কেনা, সেটা হচ্ছে তারা একবার হচ্ছে নামলো, সামনে আনলো না। আসলো কখন? যখন ব্যাপারটা জানাজানি হলো। আসলে যখন রাষ্ট্র হচ্ছে ধর্ষককে প্রশ্রয় দেয়, যখন সমাজকে যাদের রক্ষা করবার কথা তারা যখন হচ্ছে রক্ষক থেকে ভক্ষক হয়ে যায়, তখন গণ আন্দোলন ছাড়া আর সমাজের বুকে অন্য কোনো রাস্তা থাকে না। সেই আন্দোলনটাই হচ্ছে আমরা লড়ছি। এবং যারা ডাক্তার এবং যারা নাগরিক সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ, তারাও আমাদেরকে এই লড়াইটা হচ্ছে শেখাচ্ছে। আমরা শিখছি এবং শিখে রাস্তায় খাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত আমরা ডিওয়াইএফআই রা। আমি শুধু আপনাদের সামনে বলবো যে এই লড়াইকেও স্তব্ধ করবার জন্য, বন্ধ করবার জন্য প্রতিদিন চক্রান্ত চলছে, তার বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হচ্ছে। আসলে আমাদের কাছে লড়াইটা হচ্ছে শুধুমাত্র আরজি কর নয়, আমাদের লড়াইটা হচ্ছে হাতরাস থেকে, উন্নাও থেকে, মণিপুর থেকে, সব জায়গায়। কিন্তু কারো কারো কাছে এই আরজি করের ঘটনা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি করবার জন্য তাদের লড়াই। তাই তো তারা হচ্ছে মেপে লড়াই করে, তারা নাগরিক সমাজের পাশে এসে দাঁড়াতে পারে না, তারা লড়াইকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমরা লড়াইকে ছিনিয়ে নিতে চাই না, আমরা লড়াইয়ের সাথে থেকে এই লড়াইকে হচ্ছে আমরা তীব্র করতে চাই। এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। যারা আরজি কর নিয়ে একটা অংশ বলছে যে তারা নাকি প্রতিবাদে আছে, আমরা বলছি যারা এই কথা বলছেন আপনাদের মধ্যেও তো অনেকে আছেন যারা বিলকিস বানুদের খুনি ধর্ষকদেরকে ওই শাস্তি হওয়ার পরেও কোর্টে মুক্তি দিয়েছিলেন। আমরা দেখেছিলাম মণিপুরে যখন সংসদের অভ্যুত্থান হয়েছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তিনি মিথ্যে কথা বলছেন। এখানে যেমন শাসক হচ্ছে মিথ্যে কথা বলছে যে পুলিশ নাকি সর্বভোগ করেছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অভ্যন্তরে বলেছিলেন যে মিডিয়ায় কেন সেই ভিডিও বাইরে বের করা হয়েছে, কেন হচ্ছে পুলিশকে দেওয়া হয়নি। আর যারা মণিপুরে
আক্রান্ত হয়েছিল দুজন মহিলা, তারা বলেছিল আমরা 5 বার জন্য পুলিশের পা ধরেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে বাঁচায়নি। ওদের সাথে আমাদের হচ্ছে পার্থক্য রয়েছে। আর লড়াইয়ের ময়দান থেকে স্লোগান তৈরি হয়, স্লোগান তৈরি হচ্ছে, আর আমরা দেখছি সেই স্লোগানকে হচ্ছে এখন ভয় পাচ্ছে সবাই। ওই 8 দশকে একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন এবং অবশ্যই তাকে আমরা হচ্ছে নারীবাদী আন্দোলনের একজন অন্যতম মুখ বলতে পারি। তার নাম ছিল কমলা ভাসিন। তিনি লিখেছিলেন, अपनी मर्जी पर खुलकर जीना है आजादी, मन में जो है कहना है आजादी, अपनी शरीर पर हक है अपना है आजादी। সেই স্লোগান আজকে পরিবর্তিত হয়েছে, সেই স্লোগান পরিবর্তিত হয়ে আজকে স্লোগান হয়েছে भेदभाव से आजादी, पक्षपात से आजादी, मनुवाद से आजादी, तुम जो भी कर लो आजादी। কিন্তু আরো দুটো শব্দ হচ্ছে এই আরজি করে আন্দোলন যুক্ত করে দিয়েছে, फेक कल्चर से आजादी, रेप कल्चर से आजादी। আবার কেউ কেউ এই স্লোগানকে ভয় পাচ্ছেন, আবার কেউ কেউ এই স্লোগানের সাথে বিচ্ছিন্নতাবাদকে যুক্ত করতে চাচ্ছেন। এই দুই শক্তির বিরুদ্ধেই হচ্ছে আমাদের লড়াই। আমি শেষ করব এই শারদ যুব শক্তির দুটো কালী কথা বলে। আসলে শারদ যুব শক্তির প্রতিটা পাতা, প্রতিটা লাইন আমাদের কাছে হচ্ছে একটা দলিল। এটা হচ্ছে ভবিষ্যতের কাছে ইতিহাস হয়ে থাকবে, ভবিষ্যৎকে পথ দেখাবে। ওই একদম মীনাক্ষী সঠিকভাবে বলছিল যে এটা হচ্ছে এবার প্রতিবাদের ভাষা এই স্মারক। যুব শক্তি 50 বছরের পথ অতিক্রম করেছে, এই দায়িত্ব পালন করতে করতে 56 বছরের হচ্ছে পথ এখন চলছে। এটা ঠিক যে এই পত্রিকাও তার দায়িত্ব পালন করবে। আমরা যেমন হচ্ছে বিগত দিনের পত্রিকা থেকে আমাদের এখন হচ্ছে পথ চলবার রাস্তাটা খুঁজে নেওয়ার চেষ্টা করি, আগামী প্রজন্ম এই সময়কে ধরতে গিয়ে, এই সময়কে বুঝতে গিয়ে অবশ্যই যুব শক্তি পত্রিকাও সহযোগিতা করবে এবং সমগ্র আপনাদের লড়াই হচ্ছে সেই সহযোগিতা করবে। আমি আর বেশি কথা না বলে আমি আরেকবার এই লড়াই আন্দোলনের প্রতিবাদের ভাষা যাতে আরো সঞ্চারিত হয়, আমরা যাতে প্রতিদিন শপথ গ্রহণ করতে পারি এবং শপথ গ্রহণ করে রাস্তায় নেমে আন্দোলনকে তীব্র করতে পারি, সমাজ পরিবর্তনের লড়াইকে তীব্র করতে পারি, সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার কথা শেষ করছি। এনক্লব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অসংখ্য অভিনন্দন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমিটির মহারাজ ভট্টাচার্যকে। এখন আমাদের এই সভায় সুরেন্দ্রনাথ ও বঙ্গবাসী কলেজের এসএফআই প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোর পথযাত্রী ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে অন্তঃসাঙ্গন করবেন, সাহায্য করবেন। ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সংগঠনের সম্পাদক কমল মীনাক্ষী মুখার্জি এবং যুব শক্তি পত্রিকার সম্পাদক কলকাতা দাশগুপ্তের হাতে আলোর পথযাত্রী এখন অর্থ তুলে দিচ্ছেন।
অভিনন্দন। এই আলোর পদযাত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন এই রাজ্যে নয়, এই রাজ্যের বাইরে সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আলোর পদযাত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপকে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবেন এই সময় আমাদের লড়াইয়ের সাথী এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী, ওনাকে বলার জন্য অনুরোধ করছি। বর্তমান সময়ের চলমান আন্দোলনে আমার সহযোদ্ধারা যারা মঞ্চের উপরে এবং নিচে বসে আছেন প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা যে চিকিৎসক সংগঠনের তরফ থেকে আমাকে দু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আজকে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই সারা বিশ্বেই একটা দক্ষিণ পন্থার ঝোঁক যেখানে কাজ করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, নির্মমভাবে হাসপাতালে গুলিগোলা চলছে, শিশুদের উপরে গোলাবর্ষণ চলছে, সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এবং সারা বিশ্বেই বিশেষ করে খেটে খাওয়া মানুষের উপরে যে ধরনের অত্যাচার, একটা ধান্দার গণতন্ত্র আমরা বলছি, একটা ভাটকাবাজি আমাদের দেশ এবং আমাদের রাজ্যও তার বাইরে না। সারা বিশ্বে যেমন আক্রমণ আছে, তেমনি যারা সাধারণ মানুষ, নাগরিক, খেটে খাওয়া মানুষ, তাদের লড়াইও তীব্রতর হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে ফ্রান্সে, শ্রীলঙ্কায়, মেক্সিকোতে তার কিছুটা চিত্র পাচ্ছি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যা কাজকর্ম, আমি যেটুকু, আমরা চিকিৎসক হিসাবে যেটুকু দেখতে পাই, খবর রাখি, তাদের যে ভূমিকা আমাদের দেশে ধর্মনিরপেক্ষ যে টেক্সচার তাকে বজায় রাখবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাকে বজায় রাখবে, যুবক যুবতীদের যে অধিকার তা নিয়ে যে আন্দোলন করবে, অধিকারের যে আন্দোলন তার পুরোভাগে থাকা এই সংগঠনের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল, এবং তাদের যে মুখপত্র যুবশক্তি, সেও যে একটা সময়ের দলিল তা আমরা জানি। বিভিন্ন যুবকর্মী আমাকে অনেক সময় যুবশক্তি পত্রিকার বিভিন্ন সংখ্যা পৌঁছে দেন, সেখান থেকে পড়েই যেটুকু বুঝতে পেরেছি। আজকে পশ্চিমবাংলায় যে সময়টা চলছে, আর জীবনের যে ঘটনাক্রম আমার বলার কিছু নেই, সংবাদ মাধ্যমের দৌলতে সবাই সবটা জানে। আরো নানা ধরনের নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা চারিদিকে ঘটছে। আমরা শুরু থেকেই বলে আসছি যে আর্যিকরের ঘটনা শুধুমাত্র নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা নয়, এর পিছনে রয়েছে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট একটা দুর্নীতি চক্র, তাদের সৃষ্ট যে নৈরাজ্য, তার অবশ্যম্ভাবী পরিণাম হচ্ছে এই ধর্ষণ এবং খুন। এবং এই ধর্ষণ এবং খুনকে চাপা দেবার জন্য, প্রকৃত অপরাধীদের আড়াল করবার জন্য, দুর্নীতির বুকগুলোকে আড়াল করবার জন্য প্রশাসনের যে নির্লজ্জ চেষ্টা আমরা দেখেছি, যে নির্লজ্জ চেহারা আমরা দেখেছি, সে স্বাস্থ্য প্রশাসন বলুন এবং পুলিশ প্রশাসন বলুন, তা এই ঘটনাকে ব্যতিক্রমী করে দিয়েছে, বিরলতম করে দিয়েছে। এক তো যে একজন ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তারই হাসপাতালে নৃশংসভাবে খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, এটা আমরা সারা পৃথিবীতে কোনো দ্বিতীয় নজির খুঁজে পাই। আর তার চেয়ে বড় কথা, আমাদের এই ব্যবস্থাতে অপরাধ প্রবণতা অনেক থেকেই অনেক দেশেই থাকে, বিশেষ করে আবার অনেক দেশে উঠেও যাচ্ছে, অপরাধ সেভাবে নেই, যার জন্য জেল তুলে দিতে হচ্ছে। আপনারা জানেন যে বেশ কিছু দেশে বছরের পর বছর কোন আসামি নেই বলে জেল তুলে দিতে হচ্ছে। আমাদের দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি, তাতে অপরাধ এই আমলে সেই আমলে দু চারটে হয় না তা নয়, কিন্তু অপরাধ দিয়ে আমরা কোনো সমাজকে চিনি না, কোনো শাসনকে চিনি না, কোনো আমলকে চিনি না। আমরা আমলকে চিনি যে প্রশাসনের
সরকারের কি অ্যাটিটিউড অপরাধ ঘটলে, অপরাধীদের প্রতি, অপরাধের প্রতি, সেটা দিয়ে চিহ্নিত হয় সেই আমল, সেই শাসন, সেই প্রশাসন, তাদের রাজনীতি, তাদের সমাজনীতি, সবকিছু। আমরা এখানে কি দেখছি? আমরা গত 10-12 বছর ধরে আমরা যারা স্বাস্থ্য ক্ষেত্রে, আমরা যারা জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী, আমরা দেখছি গত 10-12 বছর ধরে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি জেঁকে বসছে। এবং এই দুর্নীতিটা তাও 7-8 বছর আগে, 5-6 বছর আগে অব্দি, 5-7 বছর আগে অব্দি একটা চেনা ছক ছিল যে নেতা মন্ত্রী তারা কিছু দুর্নীতি করেন, তারা হচ্ছে যে কেউ পুকুরে ডায়ালিসিস করতে পিজি হাসপাতালে যাচ্ছেন, কেউ তার ছেলে পরীক্ষা দেবে বলে সিসিটিভি বন্ধ করে দিচ্ছেন ঢুকতে পারে বলে, এইসবগুলো আমরা জানতাম, আমরা প্রতিবাদ করতাম, অভ্যস্ত ছিলাম। কিন্তু 2021 সালের পরবর্তী সময়ে শাসক বেশ কিছু ডাক্তারি ডিগ্রিধারী ক্রিমিনালকে সামনে এগিয়ে দিল, পুরনো দুর্নীতিগ্রস্তকে নেতাদেরকে একটু পিছনে সারিয়ে ছেড়ে, এবং দুর্নীতির ব্যক্তি এবং চরিত্র গুণগত ভাবে তারা বদলে দিল। কিরকম? আগে ওই যে বললাম শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, তার সুপুত্র পরীক্ষা দেবে বলে প্রিন্সিপালের ঘরে দিয়ে সিসিটিভিকে বন্ধ করে দিতেন যাতে ছেলে ঢুকে পাস করতে পারে। এখনকার এই নেতারা বলল যে না, এই টোকাটুকির একটা গণতন্ত্রীকরণ করা দরকার, সবাই যাতে ঢুকতে পারে টোকাটুকি, এবং সেটা নিশ্চয়ই বিনি পয়সায় হবে না, আমরা সেটা পয়সার বিনিময়ে করব, এবং যে যত বেশি টাকা দেবে সে তত বেশি নম্বর পাবে। এইরকম একটা পরিস্থিতি আমরা 70-এর দশকে গণটোকাটুকির গল্প শুনে বড় হয়েছি বাপ টাকাদের মুখে, কিন্তু সেখানে যে টাকা পয়সার তোলাবাজি ব্যাপারটা ছিল বলে আমরা কোনদিন শুনিনি। গণটোকাটুকি একটা অন্য জায়গা থেকে তৈরি ছিল। এখানে গণটোকাটুকি শুরুটা হলো এটা হচ্ছে টাকার বিনিময়ে, মানে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে তোলাবাজি, তার জন্য গণটোকাটুকি ইত্যাদি এইসব জায়গা। এবং এই যে গোষ্ঠী যারা শুধু গণটোকাটুকি করলো না, আমি মানে এদেরকে, যেটা হচ্ছে প্রথম কথা, স্বাস্থ্যের যত প্রতিষ্ঠান আছে, যত স্তম্ভ আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার, তার মাথায় এদের বসিয়ে দেওয়া হলো। এই মাথায় কিন্তু এরা চাইলেই গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে বসতে পারে না যদি না প্রশাসনের সর্বোচ্চ মহল চায়। কিরকম? ধরুন রাজ্যের স্বাস্থ্য দপ্তর, যেখান থেকে স্বাস্থ্য নীতি গৃহীত হয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়, সেই স্বাস্থ্য ভবনের মাথায়, জেলার স্বাস্থ্য ভবনগুলোতে, এমনকি জেলার মেডিকেল কলেজগুলোর মাথায়, যেখানে স্বাস্থ্যের নিয়ম হয়। আগে হতো পাবলিক সার্ভিস কমিশন, বর্তমান সরকার করেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে চিকিৎসক থেকে গ্রুপ ডি স্টাফ অব্দি নিয়ম হয় তার মাথায়। যেখান থেকে এই যে পরীক্ষা নিয়ন্ত্রিত হয়, সে মেডিকেল ছাত্র থেকে নার্সিং ছাত্রী, ফার্মেসি, ফিজিওথেরাপি, যে কোনো এই যে টেকনিক্যাল যেসব আছে, টেকনোলজি, মেডিকেল টেকনোলজির পরীক্ষা, প্যারামেডিক্যাল কোর্স, সমস্ত কিছু পরীক্ষা নিয়ন্ত্রণ হয় সেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তার মাথায়। সারা রাজ্যের জন্য যেখানে ওষুধপত্র কেনাকাটা হয়, যেখানে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়, সেই মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড তার মাথায়। এমনকি এই যে আপনাদের কারোর যদি চিকিৎসা সম্পর্কে কোনো অভিযোগ থাকে, কোনো চিকিৎসকের বিরুদ্ধে, কোনো নার্সিংহোম বা হাসপাতালের বিরুদ্ধে, যেখানে বিচার প্রার্থনা করবে, সেই মেডিকেল কাউন্সিলের মাথায় এদেরকে বসিয়ে দেওয়া। এবং এরা দুর্নীতির নতুন নতুন পন্থা করতে শুরু করলো, যা আগে দুর্নীতিগ্রস্ত নেতারা বের করতে পারেনি, তাদের মাথাতেও আসেনি। এবং আরজিকর মেডিকেল কলেজকে এরা বেছে নিল নতুন দুর্নীতি পরোক্ষবার গবেষণাগার হিসাবে। সেখানে কোনো মডেল যদি সাকসেসফুল হতো, অন্য জায়গায় এরা রেপ্লিকেট করতো। কিরকম? একটা গণটোকাটুকি, পরীক্ষার জন্য পাস করার জন্য তোলাবাজি, হাউস স্টাফ হওয়ার জন্য তোলাবাজি, এগুলো তো ছিলই। তার বাইরে এদের নজর পড়লো, এদের চোখ এড়ালো না যে রাজ্যে হচ্ছে প্রতিটা মেডিকেল কলেজে, প্রতিটা হাসপাতালে একটা করে লাশ কাটা ঘর রয়েছে। সেখানে লাশ, আমরা যখন মেডিকেল, আমি নিজে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী, আমরা যখনই কোনো মেডিকেল কেউ পড়তে ঢোকে প্রথম পড়তে হয় অ্যানাটমি, সেখানে শব ব্যবচ্ছেদ করে আমাদের মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চিনতে হয়। এরা বললো আমরা তো পড়াশোনা তুলেই দিয়েছি, গণটোকাটুকি চালু করে দিয়েছি, টাকার বিনিময়ে পাস ফেল চালু করে দিয়েছি, তাহলে কেন আবার তোমাদের লাশ কেটে হয়েছে কষ্ট করতে করে লেখাপড়া, এগুলো শিখতে হবে। ফলে লাশগুলো কাটার আর দরকার নেই। ধরুন হচ্ছে যে আমাদের রাজ্যের বহু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রগতিশীল মানুষ, আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, সবাই দেহ দান করে গেছেন মেডিকেল শিক্ষায় যাতে কাজে লাগে তাদের দেহগুলো। আর এরা সেই দেহগুলো বললো যে পড়াশোনার তো আর দরকার নেই, সুতরাং এটাকে ভিন দেশে বা প্রতিবেশী রাজ্যে চালান করে 2 পয়সা কামানো যায়। এরা শুরু করলো মৃতদেহের ব্যবসা। আরজি করে কিন্তু প্রথম সাকসেসফুলি এরা তৈরি করলো, এবং সেখানে সফল হওয়ার পরে ওরা চালু করলো বর্ধমানে, মেদিনীপুরে, বিভিন্ন জায়গায়।
এদের নজর পড়লো, মানে শকুনির নজর যেমন ভাগাড়ে এদের নজরে পড়লো হাসপাতালে বর্জ্য পদার্থ। প্রতিদিন এত হাজার হাজার রোগী, তাদের ব্যবহৃত গজ, তুলো, ব্যান্ডেজ, সুচ, সিরিঞ্জ, স্যালাইনের বোতল, কুইন্টাল কুইন্টাল ডিবিসির জল নয়, কুইন্টাল কুইন্টাল বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। এবং এগুলোতে নজর পড়লো ওদের যে হচ্ছে এগুলোকে বিক্রি করে যদি প্রতিবেশী দেশে চালান করে দিই বা এগুলো ধুয়ে মুছে যদি পেশেন্টদের দিতে পারি, তাহলে নতুন কেনার যে পয়সাটা তার 100% আমার পকেটস্থ হবে। অর্থাৎ হচ্ছে দুর্নীতির এই যে নব পন্থা, এটা যে আবিষ্কার করলো এবং হচ্ছে যে এইটা কিন্তু 2021 সালের পর থেকে যখন শুরু করলো এরা, আমরা চিকিৎসক সংগঠনগুলো প্রথম দিন থেকে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা শতাধিক, আমাদের সংগঠনের মেমো খাতা যখন দেখি, শতাধিক চিঠি লিখেছি রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ কর্তা কর্তৃত্বের, একটা চিঠির উত্তর পাইনি। আমরা ডেপুটেশনের সময় চেয়েছি, কেউ আমাদের সময় দেয়নি। আমরা সাংবাদিক বৈঠক করে বলেছি, টিভির পর্দায় সেগুলো বেরিয়েছে, খবরের কাগজ সেগুলো ফলাও করেছে, কেউ কর্ণপাত করেনি। আমরা গত বছর 23 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে চিকিৎসকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, তার বিস্ফোরণ শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমরা এগুলো জানতাম বলেই 2024 সালে 9ই আগস্ট যে নৃশংসতম ঘটনা ঘটে গেল, তারপরে বলেছিলাম এই ঘটনা সাধারণ ঘটনা নয়, এই মেয়েটি দুর্নীতির শিকার এবং প্রাতিষ্ঠানিক একটি হত্যা, এবং এই হত্যাকে বিপদে চালিত করবার জন্য মহিলা বলে ধর্ষণটা হচ্ছে উপরি। আর ঘটনা ঘটে যাওয়ার পরে প্রশাসনের কি ভূমিকা সে আপনারা সবই ভালো জানেন। প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, মেয়েটির বাবা মাকে 3 ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখা, ওই একই 3 ঘন্টা সময়ের মধ্যে এই যে ক্রিমিনাল লেক্সাস ডাক্তারি ডিগ্রিধারী যেসব ক্রিমিনালরা রয়েছে, যারা এইসব কিছু এই দুর্নীতি চক্রটা চালায়, যে পান্ডা দুর্নীতি চক্রের, তারা হচ্ছে যে ওইখানটাতে ভিডিও, ভাইরাল ভিডিওতে দেখেছেন সেমিনার রুমে, যে ওটা জানি না আমরা ওটাই অপরাধ স্থল কিনা, কিন্তু ওখানে মৃতদেহ আবিষ্কৃত হয়, ওইখানে এসে তথ্য প্রমাণ লোপাট করতে দেখেছেন আপনারা ভিডিওতে, টিভির পর্দায় নিজেরা সচক্ষে দেখেছেন। যাদেরকে পুলিশ আড়াল করছে, পুলিশের ডিসি সেন্ট্রাল ওই লাল জামা অভিজ্ঞকে দেখিয়ে বলছে যে হচ্ছে তিনি হচ্ছেন পুলিশ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ডিসি নট যখন তড়িঘড়িকে মীনাক্ষীরা দুর্গরা কলকান্দা যখন হচ্ছে যে দেহ আটকানোর চেষ্টা করলো, শবদেহবাহী গাড়ি আটকানোর চেষ্টা করলো, পরেও পারলো না, পুলিশ যখন জোর করে নিয়ে গিয়ে পানিহাটি শাসক দলের স্থানীয় নেতাদের হাতে তুলে দিল যে লাইন জাম্প করে হচ্ছে যে এই মৃতদেহটাকে পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করতে হবে প্রমাণ, তার আগে 8 ঘন্টা 45 মিনিটের জন্য মেয়েটির পানিহাটির বাড়িতে গেছিল, নাদাবরের বাড়িতে, সেখানে ডিসি নট মেয়েটির মায়ের হাতে মোটা টাকার বান্ডিল বুঝে দিতে চেয়েছিল, মুখ বন্ধ করতে চেয়েছিল, তখনও অভিজিৎ মন্ডল টালা থানার ওসি তখনও এফআইআর দায়ের করেনি, এই ভরসায় যে হচ্ছে ডিসি নট সাহেব নিশ্চয়ই হচ্ছে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবেন, সেই জন্য এফআইআরটা তখনও দায়ের করেনি। তখন বাজে রাত্রি 8:30 9টা। তারপরে মনে করুন যে মধ্যরাত্রি রাত 11:15 এফআইআর দায়ের হয়েছে। বিনীত গোয়েল সাহেব তিনি 14ই আগস্ট রাত্রে যখন আমরা সহ সারা পশ্চিমবাংলার 1.5 কোটি মানুষ সহ কয়েক কোটি মানুষ এবং সারা দেশের স্পর্ধি ছাড়িয়ে সারা বিশ্বের মানুষ রিক্লেম দা নাইট, রাত দখলের প্রতিবাদ করছেন রাত দখলের মাধ্যমে, তখন বিনীত গোয়েল ঘণ্টাখানেক পুলিশকে নিষ্ক্রিয় রেখে লুকানোর ভান করে 40 সশস্ত্র দুষ্কৃতী ঢুকিয়ে দেয় ওই সেমিনার রুমটাকে ভাঙবে বলে। নেহাত দুষ্কৃতীরা চিনতে পারেনি কোন তলায়, সেই জন্য হচ্ছে সেমিনার হলটা সেদিন বেঁচে যায়। স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা আপনারা দেখেছেন, ডিরেক্টর থেকে শুরু করে স্বাস্থ্য সচিব তারা নির্দেশ দেয় ওই সেমিনার রুমে লাগোয়া শৌচাগারটা অবিলম্বে ভেঙে ফেলতে হবে প্রমাণ লোপাট করবার জন্য। ফলে আমরা প্রশাসনের ভূমিকা এবং সর্বোপরি আজকে যে অভিজিৎ মন্ডল সিবিআই এর হেফাজতে রয়েছে, গ্রেপ্তার, পুলিশ জেল খাচ্ছে, পুলিশের ওসি জেল খাচ্ছে, এ আমাদের রাজ্যে লজ্জা। সেই অভিজিৎ মন্ডল যখন গ্রেপ্তারি এড়ানোর জন্য অসুস্থতার ভান করে বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করতে চেষ্টা করছিলেন, ডাক্তারবাবুরা সব টেস্ট করে দেখেছিলেন তার কোনো অসুস্থতা নেই। তারপরে গত 9ই সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অন ক্যামেরা স্বাস্থ্য সচিবকে বলছেন ওই নার্সিংহোমগুলোর এত বড় অডাসিটি যে একজন ওসিকে ভর্তি নিচ্ছে না। আমাদের বুঝতে অসুবিধা হয় না অপরাধীদের কারা আড়াল করছেন, নামটা চেহারা। এবং এই যে অপরাধী বান্ধব চেহারা পুলিশের, যে অপরাধীদের আমার প্রশাসন অপরাধীদের পক্ষ নিচ্ছে, আমার প্রশাসন দর্শকদের খুনিদের পক্ষ নিচ্ছে, এবং সেখানেই তারা ক্ষান্ত থাকছে না। তার পাশাপাশি তারা হচ্ছে যারা প্রশ্ন তুলছেন, এগুলো নিয়ে আমরা যারা প্রশ্ন তুলেছি, যুবকর্মীরা যারা প্রশ্ন তুলেছেন, তাদের হেনস্থা করা প্রথম দিন থেকে লালবাজারে সমন পাঠানো থেকে শুরু করে তার সাথে হামলা করেছে, প্রতিবাদী শিল্পীদের উপর রক্ত ঝরিয়েছে, নৈহাটিতে মহিলাদের উপর গ্যাং মলেস্টেশন করেছে,
দাঁড়িয়ে থেকে মোমবাতিতে জল ঢেলে দিয়েছে যাতে মোমবাতি না জ্বলে। একরত্তি একটা মেয়ে, গর্ভার মেয়ে, তাকে সদ্য পরিসর পেরানো, তাকে 3 দিনের জেল খাটিয়েছে। হোয়াটসঅ্যাপে কি না কি লিখেছে বলে আমাদের এখানে বসে আছে কলতান, তাকে 7 দিনের জেল খাটিয়েছে। জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসতে গেছে, তাদের পদাঘাত দিয়ে তাদের শুরু করেছে। প্রথমেই তাদের পদাঘাত দিয়েছে বসার আগে। ফলে আমার সরকার, আমার প্রশাসন, তারা একদিকে পোষাচ্ছে, অপরাধীদের পক্ষ নিচ্ছে, আর তার পাশাপাশি প্রতিবাদীদের হেনস্থা করবার জন্য রাষ্ট্রীয় দমন পীড়ন নামিয়ে আসছে। এইরকম একটা সময় চিকিৎসকরা যে দাবিগুলো তুলেছিলেন, সেই দাবিগুলো আর শুধুমাত্র চিকিৎসকদের দাবি নেই, তা গণ দাবিতে পরিণত। এবং চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 9 তারিখ থেকে যদি কেউ আন্দোলনে নেমে থাকেন, তা হচ্ছে বাংলার যুবকর্মীরা। যখন চিকিৎসকরা আন্দোলন করেছেন, চিকিৎসকরা একা ছিলেন না, একথা ভুলে গেলে চলবে না। বাংলার যুবকর্মীরা ছিলেন সেখানে। যুবকর্মীদের যে নেতৃত্ব, তারা ছিলেন আজকে যে যুব শক্তি পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে আমরা এসেছি, তার যারা সংগঠক, তারা ছিলেন সেখানে। এই মুহূর্তে সারা বাংলায় এই আন্দোলন একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে। চিকিৎসকদের তোলা দাবি, উত্থাপন করা দাবিগুলো গণ দাবিতে পরিণত হয়েছে। কারা এসছেন এই আন্দোলনে? উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিক চা পাতা তোলার ফাঁকে তিনি আওয়াজ তুলছেন বিচার চাই। সুন্দরবনে দিনমজুর তুলছে, আওয়াজ তুলছেন বিচার চাই। বর্তমানে বীরভূমের কৃষক রমণীত আর আওয়াজ তুলছেন বিচার চাই। কলকাতা রিক্সা শ্রমিক, যৌনকর্মী থেকে শুরু করে ওলা উবের ড্রাইভার, ডেলিভারি বয়, সবাই তার চালছে। সমস্ত অংশের শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সমাজের সব স্তরের মানুষের এটা হচ্ছে যে সাধারণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন আন্দোলনে পরিণত হয়েছে? একটু আগে বলছিলেন, কেউ একজন, কোন একজন বক্তা বলছিলেন, যার এক পক্ষ, যারা আসলে ধর্ষকদের পক্ষ নিচ্ছেন, খুনিদের পক্ষ নিচ্ছেন, তারাও বলছেন আমরাও বিচার চাই। এবং তারা আমরাও বিচার চাই বলতে কি বোঝাচ্ছেন তা পরিষ্কার করে দিচ্ছেন। ওই ভীত সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তার হচ্ছে যে 7 দিনের মধ্যে ফাঁসি। কেউ আবার 2 কদম এগিয়ে মাফিয়ার টোনে বলছেন নানা এনকাউন্টার চাই, অর্থাৎ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করেছেন, 7 দিনের মধ্যে ওর ফাঁসি দিয়ে বা এনকাউন্টার করে সাক্ষ্যটাকে লোপাট করতে চাইছেন। আর আমরা যারা বলছি উই ডিমান্ড জাস্টিস, এই কাকদ্বীপ থেকে কোচবিহার যারা বলছেন যে উই ডিমান্ড জাস্টিস, তারা কি বলছেন বিচারের অর্থ? তারা বিচারের অর্থ বোঝাচ্ছেন যে দুর্নীতির জাল আমাদের সারা পশ্চিমবঙ্গের সমাজ জীবনে, স্বাস্থ্যে বলুন, শিক্ষায় বলুন, খাদ্যে বলুন, সমস্ত ক্ষেত্রকে একদম শেষ করে দিচ্ছে। পুরো দুর্নীতি জেগে বসেছে। সেই দুর্নীতি, যে দুর্নীতির শিকার হতে হলো এই মেয়েটিকে, তাদের সকলের শাস্তি বিচার চাই। যারা তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যারা তথ্য প্রমাণ লোপাট দেওয়ার চেষ্টা করলো, তাদের সকলকে তদন্তের আওতায় আনতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং সর্বোপরি এই যে ট্রেড কালচারের কথা উঠে আসছে, এই ট্রেড কালচার শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে আছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আছে, তা নয়। শুধুমাত্র মেডিকেল ছাত্রদের ভয় দেখানো হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে মুখ খুললে তোমাকে ফেল করিয়ে দেবো। জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখানো হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে তোমার রেজিস্ট্রেশন দেবো না। সিনিয়র ডাক্তারদের যে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। শুধুমাত্র তাই নয়, রাজ্যের প্রতিটি মানুষ তার বাসস্থানে, তার কর্মস্থানে, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, শহরের প্রতিটি ওয়ার্ডে, আনাচে কানাচে, ব্যবসা বাণিজ্যের স্থানে, রাস্তায় ঘাটে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি পল তারা হচ্ছে যে হুমকির শিকার হচ্ছেন। ভয়ের আবহে তারা বাস করছেন। কেন ভয়ের আবহ দরকার? কেন হুমকি সংস্কৃতি দরকার হচ্ছে? তার কারণ হচ্ছে লুটের রাজত্বটাকে টিকিয়ে রাখার জন্য। এই লুটের রাজত্বটা হচ্ছে যে আসল, এবং সেটাকে কায়েম যাতে রাখতে পারে, সেটা যাতে টিকিয়ে রাখতে পারে, তাই তার বিরুদ্ধে যাতে কথা না বলে কেউ, সেই জন্য এই ভয়ের আবহটা দরকার, সেই হুমকি সংস্কৃতিটা দরকার। এটা আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, যেটা দক্ষিণ পন্থার কথা সারা বিশ্ব জুড়ে, এটা আজকে শুধুমাত্র আমার দেশে নয়, আমরা যদি ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, সেখানেও হচ্ছে যে একই এই লুটের রাজত্ব, পলি ক্যাপিটালিজম, ঠান্ডা গণতন্ত্রকে বজায় রাখার জন্য, লুটের রাজত্ব কায়েম করে রাখার জন্য ভয় দেখিয়ে রাখা হচ্ছে। আমার দেশেও, আমার রাজ্যেও তার আলাদা কিছু নয়। আমার দেশে সম্পদ বেঁচে দেওয়া হচ্ছে। কেউ দিচ্ছেন তেল বিমা থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, আর কেউ দিচ্ছেন কয়লা বালি থেকে শুরু করে নারী সংগ্রাম, হাসপাতালের বর্জ্য, মৃতদেহ, তাও ছাড়ছে না। যে যতটুকু পারছে বেঁচে দিচ্ছে। তারপরে 42
হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, মালদা চাঁচল হাসপাতাল, কদিন আগে সাগর দত্ত হাসপাতাল। বলছে আরজি কর করে দেবো। মানে কি আরজি কর করে দেবো? মানে কি শুধু দর্শন করে খুন করে দেবো? না, এটা তো যুগ যুগ ধরে এই অপরাধকে চেনে অপরাধীরা। তাহলে ওটাই রেপ করে মার্ডার করে দেবো তা বলছে না, লাশ ফেলে দেবো বলতো তা বলছে না। তারা নতুন কয়েনেজ পেয়েছে, আরজি কর করে দেবো। তা আরজি কর করে দেবো কথাটার মানে হলো ধর্ষণ করে খুন করে দেবো, খুন করে ধর্ষণ করে দেবো। তারপরে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে, আমাদের বন্ধু সরকারের সাহায্য নিয়ে এমন ভাবে তথ্য প্রমাণ লাভ করে দেবো যাতে সিবিআই কেন স্কটল্যান্ড ইয়ার্ডের ৫-১৪ পুলিশ এসে আসল অপরাধীকে খুঁজে না পায়। এটা হচ্ছে আরজি কর মডেল। আমার প্রশাসন অপরাধীদেরকে এই মডেল উপহার দিয়েছে। আর আমার প্রশাসন আইনের শাসনের বিপরীতে গিয়ে তারা যে মডেল ধারা করেছে যে আমরা অপরাধীদের পক্ষ নেব, আমরা প্রতিবাদীদের হয়রান করব। যে ঘটনা আমরা জয়নগরে দেখলাম, যে জন্য গতকাল আমাদের ছুটে যেতে হয়েছিল জয়নগরে। জয়নগর আর আরজি করের মিল হচ্ছে যে এই জায়গাতে, যদিও গুণগত ভাবে বলেছি যে আরজি করের ঘটনা হচ্ছে পেটি দুর্নীতির শিকার, খুন সেখানে আসল উদ্দেশ্য ছিল, সেখানে প্রাতিষ্ঠানিক খুন, রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলা দুর্নীতি চক্র। কিন্তু জয়নগরের ঘটনা মিলিয়ে দিল প্রশাসনের ভূমিকা। আরজি করে প্রশাসনের যা ভূমিকা, জয়নগরে প্রশাসনের যা ভূমিকা, মিলেমিশে এক। তারা অপরাধীদের পক্ষ নিচ্ছে আর প্রতিবাদীদের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটছে, লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ছুটছে। এই যদি অপরাধ বান্ধব প্রশাসন হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বাংলার মানুষ গত ১৩ বছর ধরে অনেক মুখ বুঝে সয়েছেন, তারা দেওয়ালে পিঠ থেকে গেছিল। আরজি করের এই ঘটনার পর সব ভয়ে বাঁধ ভেঙে গেছে, ভয় কাটিয়ে তারা বেরিয়ে এসছেন। রবীন্দ্রনাথের দেশ, যে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি তখনই সে বলাই বেঁধে। রবীন্দ্রনাথ রবীন্দ্রপ্রেমী বাঙালি, তাই আজকে বিরাট জাগরণ হয়েছে। স্বাধীনতার পরে এই অভূতপূর্ণ ঐক্যবদ্ধ গণ আন্দোলন, এত দীর্ঘায়িত গণ আন্দোলন যা ২ মাসে পা দিতে চলল, এই আন্দোলন ইতিহাসে বরিষ্ঠ মানুষরাও বলছেন তারা কখনো দেখেন। এবং এই আন্দোলন এত সহজে দমিয়ে দেওয়া যাবে না। আপনি মোমবাতিতে জল ঢেলে মোমবাতির শিখাটাকে নিভিয়ে দিতে পারেন, কিন্তু যে দ্রোহের আগুন মানুষের মনে, মানুষের হৃদয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সেই দ্রোহের আগুন নেবানোর ক্ষমতা এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের নেই। আপনি রাস্তার গ্যাফিটি আলকাতরা, তাও তো কাঠপানি থেকে না, আলকাতরা বৃষ্টি হলেই ধুয়ে যাচ্ছে, লেখা চলে যাচ্ছে, আলকাতরা দিয়ে মুছে দিতে পারেন, কিন্তু হচ্ছে মানুষের হৃদয়ে যে সুবিচার ছিনিয়ে আনার সংকল্প লেখা হয়ে গেছে, পতিত হয়ে গেছে, তা মুছে দেবার কোন ক্ষমতা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের নেই। পৃথিবীর ইতিহাসে কোনদিন অত্যাচারী শাসক পারেনি এই লেখা, মানুষের হৃদয়ের লেখা মুছে দিতে, এখানেও পারবে না। সেই জন্য শেষ করবার আগে আমি যে কথা বলবো, যে বাংলার যে যুবকর্মীরা যারা ১৫ই আগস্ট থেকে এই লড়াইটা শুরু করেছিলেন, আরজি করের বিচার চেয়ে, এই অভয়ার তিলোত্তমার বিচার চেয়ে, সেই আন্দোলনকে বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি গ্রামের, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় পৌঁছে দেওয়ার কাজটা তাদের করতে হবে আরো সুচারুভাবে, যাতে হচ্ছে যে বিচার করতে আমরা সুবিচার, ন্যায় বিচার যতদিন না ছিনিয়ে আনতে পেরেছি, যতদিন না বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছি, যতদিন না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি, যতদিন না দুর্নীতির শিকড় উপরে ফেলতে পারছি, ততদিন আপনি মানুষকে ক্রমশ মানে এই মিছিল যে আসছে, এটাকে মিছিল যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটাকে দীর্ঘতম করে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাংলার যুবকর্মীদের। এবং বাংলার যুবকর্মীরা এই আন্দোলনকে সেই পর্যায়ে নিয়ে যাবেন। আজকে ৫৮ দিন হয়েছে, প্রয়োজনে ৫৮০ দিন বা তারও বেশি যদি দরকার হয়, তাহলেও তারা রাজপথের দখল ছাড়বেন না। কারণ সিবিআই আজকে একটা ইন্টারিম চার্জশিট তারা জমা দিয়েছেন, কিন্তু সিবিআই কে তো আমরা দেখছি গত ১০-১২ বছর ধরে দেখছি, সিবিআই যদি সঠিকভাবে কাজ করত, সিবিআই যদি চার্জশিট ঠিক মতো জমা দিত প্রতিটি অপরাধের, তাহলে আজকে যারা তথ্য প্রমাণ লোপাট করছেন, অপরাধীদের পক্ষ নিচ্ছেন, তারা কিন্তু জেলের ভাত খেতেন, তারা ভারতের ওপারে থাকতেন, তা তারা করেনি। তাই সিবিআই এর ভূমিকা আমরা জানি। আমরা ২৫,০০০ চিকিৎসক মিছিল করে সিজিও কমপ্লেক্সে গিয়ে বলে এসেছিলাম সিবিআই কে, এই মামলায় কিন্তু আর ৫টা মামলার মতো সেটিং করার চেষ্টা করলে আমরা প্রয়োজনে সিজিও কমপ্লেক্স ঘেরাও করে রেখে দেবো।
সুপ্রিম কোর্টের আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আস্থা আছে, কিন্তু তার পাশাপাশি আমাদের পর্যবেক্ষণ আছে যে আমাদের রাজ্যের মানুষ যে মামলাগুলোর দিকে তাকিয়ে থাকে, সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘভাতার মামলা হোক বা শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা হোক, সেগুলো তারিখের পর তারিখ পায়। অন্যদিকে আমার রাজ্যের কোনো প্রভাবশালী রাজনীতিতে বিদেশ যাত্রার জন্য ছাড়পত্র পেতে গেলে এসএলপি দাখিল করলে জাজরা ব্যানাম দিয়ে রাখেন, বোর্ড দ্বারা দারোয়ান না এলে নিজেরাই পারলে তারা খুলে শুনানি করে তাদের ছাড়পত্র দেবেন বলে এই পর্যবেক্ষণ আমাদের আছে। ফলে একদিকে আইনের প্রাঙ্গণে যেমন 1 ইঞ্চি লড়াই আমরা ছাড়বো না, আমরা জুনিয়র ডাক্তাররা আলাদা আমাদের আইনজীবী দিয়েছেন, আমাদের সিনিয়র ডাক্তাররা আমরা আলাদা আইনজীবী দিয়েছি, পরিবারের পাশাপাশি আমরা সেখানে আইনি লড়াই লড়ছি। তার পাশাপাশি রাস্তার আন্দোলন, যেটা আমাকে আসল সুবিচার ন্যায় বিচার এনে দিতে পারে, সেই রাস্তার আন্দোলনে বাংলার যুবকর্মীরা নিরলস থাকবে, তারা সবার আগে থাকবে। এই আশা রেখে আমি যুব শক্তিকে শারদ সংখ্যা আজকে বেরোলো, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন এখানেই হচ্ছে যে আজকে এখন হবে। সেই যুব শক্তি যে পত্রিকা সংগঠন, যে সংগঠনের মুখপত্র সময়ে বলে, সেই পত্রিকাকে শুভেচ্ছা জানিয়ে তারা যেন সময়ের যে জ্বলন্ত সময়ের অনন্য দলিল হয়ে উঠতে পারে, সেই শুভেচ্ছা বার্তা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীকে। এখন আমাদের শারদ যুব শক্তি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ। আচ্ছা, একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, একটু দাও স্যারকে। স্যারকে প্রশ্ন করে আছে। আচ্ছা, একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে মিথ্যা মামলায় আটকে রাখা গেল না আমাদের সৈনিক যুব আন্দোলনের কলকাতা জেলার আমাদের কর্মী নেতা কমরেড চিরঞ্জিত রায়কে। চিরঞ্জিত রায় জামিন মঞ্জুর হলো কিছুক্ষণ আগেই। আমরা সংগঠনের পক্ষ থেকে আইনজীবী সহ ডাক্তারবাবুদের অভিনন্দন জানাচ্ছি, লাল জানাচ্ছি, এবং এই লড়াইকে এগিয়ে যাওয়ার জন্য পশ্চিম বাংলার সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামলেন, মারা, বোনেরা, দাদারা, কাকারা, সকলকে আমরা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের এই যুব শক্তি পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী এবং আমাদের যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমন্ত ভট্টাচার্য। ওনাদেরকে আনুষ্ঠানিক প্রকাশ করার জন্য অনুরোধ করছি। সকলকে অভিনন্দন। স্যার, আপনি বললেন যে সিবিআই যে চার্জশিট দিয়েছে, চার্জশিট, তাতে কিন্তু তারা দাবি করেছে, যেটা শোনা যাচ্ছে, যে তার ঘটনাটা একজনই ঘটিয়েছে, সঞ্জয় রায়। তিনি মদ্য অবস্থায় গেছিল এবং রেপ এবং খুব সে করেছে। অর্থাৎ এই যে বলা হচ্ছে বড় ধর্ষণ বা এই যেগুলো ছিল, সেই তত্ত্বকে কিন্তু আপাতত তারা খারিজ করে। প্রথম আমরা যা খবর পেয়েছি, সিবিআই একটা অন্তর্বর্তীকালীন চার্জশিট জমা দিয়েছে, তাদের হাতে আরো সময় আছে, 90 দিন অবধি সময় আছে, যাতে কিন্তু সঞ্জয় রায় জামিন পেয়ে না যায়, সেই জন্য একটা প্রিলিমিনারি চার্জশিট তারা জমা দিয়েছে আজকে, তাতে কিছু উল্লেখ আছে। কিন্তু আমরা দেশের মাননীয় প্রধান বিচারপতিকে তার এজলাসে গিয়ে দেখেছি, বিস্মিত হতে দেখেছি, শিউরে উঠতে দেখেছি। সিবিআই এর শিলবন্ধ ভাবে রিপোর্ট পেয়ে ডিস্টার্বিং রিপোর্ট বলে তাকে উল্লেখ করতে শুনেছি। ফলে হচ্ছে যে আমরা আদালতের দিকে তাকিয়ে আছি এবং হচ্ছে সিবিআই শেষ পর্বে কি রিপোর্ট দেয় তার উপরে কড়া নজর রাখছি। ফলে শেষ যে ফাইনাল রিপোর্ট চার্জশিট তারা যেটা জমা দেবে, সেটা না বেরোনো অবধি মনে হচ্ছে যে আমরা চূড়ান্ত কিছু মন্তব্য এটা নিয়ে করতে পারবো না। বিচারাধীন বিষয়, আমরা আদালতের উপরে এই মুহূর্তে ভরসা রেখে, আদালত সিবিআই এর উপরেই ভরসা রাখছি, কিন্তু কড়া নজরদারি রাখছি। এই লড়াইটা আজকে আর শুধু কোর্টের লড়াই নয়, এই লড়াইটা
প্রশাসন এবং সেই প্রশাসনিক অপদার্থতার বিরুদ্ধে। ফলে কড়া নজরদারি থাকবে, রাস্তা ছেড়ে দেওয়ার কোনো কথাই নেই। এই লড়াইয়ের শেষ থেকেই এই বাংলা ছাড়বে। আমরা আমাদের এই সভার কাজ এখানেই শেষ করছি।